আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি তাজরিমা খান। আমার এ ছোট্ট নোটবুক ওয়াটার ইউর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ কথা বলবো প্রেগন্যান্সি সম্পর্কিত কিছু ভুল ধারণা বা কুসংস্কার ও আমার সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী নিয়ে। আর এদিকে প্রতিবারের মতো আপনারাও ঘুরে আসুন গোব্যাক বাগান থেকে। যথাযথ জ্ঞান ও পড়াশোনার অভাবে মানুষের মধ্যে নানান ভুল ধারণা ও বিশ্বাস জন্ম নেয়। সে বিশ্বাস থেকে অনেকেই বিভিন্ন বিষয়ে যুক্তিহীন কথা বলে, নানান কুপ্রথা ও কুসংস্কার বিশ্বাস করে, যা কোনোভাবেই কাম্য নয়। এমন কিছু ভুল বিশ্বাস ও অনুচিত কাজ করি আমরা গর্ভাবস্থায়ও। যেসব ভুল ধারণা পোষণ করা হয় তার মধ্যে বেশি প্রচলিত বিষয়গুলো হলো: ১. ২ জন মানুষের জন্য খাওয়া। এটা ভুল কথা, কারণ শুধু সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আপনাকে ৩৫০ ক্যালোরি বেশি খেতে হবে, অর্থাৎ একজন গর্ভবতীকে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে বেশি খাওয়া শুরু করতে হবে ২ জন মানুষের জন্য নয়। ২. স্ট্রেচ মার্ক। এমন কোনো পণ্য নেই যেটা আপনার পুরোপুরি স্ট্রেচ মার্ক নির্মূল করতে পারে। ৮০% মহিলাদের স্ট্রেচ মার্ক রয়েই যায় এবং এটি জেনেটিক। ৩. লিঙ্গ নির্ধারণ। অনেকেই হবু মায়ের চেহারার সৌন্দর্য, খাওয়া দাওয়ার ধরন, পেটের আকৃতি দেখে শিশুর লিঙ্গ আন্দাজ করে থাকে। এসব ঝড়ে বক মরে যাওয়ার মতো। ৪. বিমান ভ্রমণ। অনেকেই ধারণা করেন প্রেগন্যান্সিতে বিমান ভ্রমণ নিষেধ। এটি ভুল ধারণা। আপনি ৩৬ সপ্তাহ ডাক্তার সার্টিফিকেট সহ বিমান ভ্রমণ করতে পারেন, কিন্তু একটানা বসে না থেকে প্রতি ঘন্টায় চেষ্টা করবেন হাঁটাহাঁটি করার জন্য, পর্যাপ্ত তরল পান করবেন, কম্প্রেস সক্স পরিধান করবেন। আমি ৩২ সপ্তাহেও বিমান ভ্রমণ করেছি। ৫. কফি পান করা। গবেষণায় দেখা গেছে যে প্রেগন্যান্সিতে দৈনিক ২০০ মিলি কফি পান করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়। ৬. চিত হয়ে শোয়া। এ সময় চিত হয়ে শুয়ে অনেকেই নিষেধ করেন, কিন্তু আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে শুতে পারবেন। আমার ক্ষেত্রে দেখা যেত যে সত্যিই চিত হয়ে শুলে আমি খুব অস্বস্তি বোধ করতাম। এমনকি ইকোগ্রাফি করার সময় চিত হয়ে শুয়ে থাকলেও হঠাৎ আমার খুব অসুস্থ লেগে উঠত। আমাকে ইকোগ্রাফি করা বন্ধ করে আগে স্বাভাবিক হতে সময় নিতে হতো। তারপর আবার ইকোগ্রাফিতে যোগ দিতে হতো। ৭. সঙ্গীর সাথে অন্তরঙ্গতা। এ সময় সঙ্গীর সাথে অন্তরঙ্গ হতে নিষেধ করা হয়। এটা ভিত্তিহীন কথা। আপনার যদি জটিলতা থাকে ও চিকিৎসক যদি আপনাকে নিষেধ করে, সেক্ষেত্রে আপনি এটা সত্যিই এক ধরনের বিধিনিষেধের মধ্যে পড়ে, তখন মেনে চলতেই হবে। কিন্তু এই চিকিৎসকের নিষেধাজ্ঞা নিয়েও আমার সাথে একটা কাহিনী আছে। আমি প্রেগনেন্সির সময় ফ্রান্সে চেক আপ করালে ডাক্তার আমাকে কোনো এ জাতীয় বিধিবিধান দেয়নি বা নিষেধও করেননি। তারপর দেশে গিয়েছিলাম। ১ম ভিজিটে ডাক্তার আমাকে দেখে বললেন, "স্বামীর সাথে মেলামেশা করা যাবে না।" ওকে। আমি ফ্রান্সে ফেরত আসলাম। এখানে আবার ডাক্তার কোনো কিছুতে আমাকে সেই নাটা করেনি। আমি জানি না বাংলাদেশের ডাক্তার কেন আমার চেহারা দেখে নিষেধ করেছিলেন। আচ্ছা যাক সে কথা। ৮. চুল রং করা। ডাক্তাররা চুল রং করাটাকে এ সময় সেফ বলে। এতে কোনো সমস্যা নেই। ৯. ঝাল খাবার। অনেকে ভাবেন ঝাল খেলেই লেবার পেইন শুরু হয়ে যায় বা শেষের দিকে ঝাল খাবার খেলে লেবার পেইনটা শুরু হয়, তখন হচ্ছে সেটা ডেলিভারির জন্য সুবিধাজনক। আসলে এটা ভুল ধারণা। ১০. চন্দ্র ও সূর্যগ্রহণ। এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। ইসলাম ধর্মেও এর কোনো বিধিবিধান নিষেধ নেই। কেবল সে সময় বেশি, বেশি জিকির করতে বলা হয়েছে। ১১. একবার সন্তান গ্রহণ করলে নিশ্চিন্ত। অনেকে মনে করেন ১ম সন্তান হয়ে গেলে এরপর সন্তান ধারণে আর কোনো সমস্যাই থাকে না। কিন্তু এটা একটা ভুল ধারণা। একেক প্রেগন্যান্সি একেক রকম। কোনো সমস্যা না থাকলেও অনেক সময় দেখা যায় যে বাবা-মাকে দীর্ঘ সময় প্রতীক্ষা করতে হয়েছে পরবর্তী সন্তান গ্রহণ করার জন্য। ১২. বুক জ্বলা। শিশুর মাথায় অনেক চুল থাকলে অনেকে ধারণা করেন মায়ের বুক জ্বলে। কিন্তু আমার ২য় সন্তান আলহামদুলিল্লাহ লম্বা চুল নিয়েই দুনিয়াতে এসেছে, কিন্তু আমার বুক জ্বলার কোনো রেকর্ড ছিল না। ১৩. ব্যায়াম। এ সময় অনেকে ব্যায়ামও করতে নিষেধ করে, কিন্তু ব্যায়ামটা প্রকৃতপক্ষে উপকারী, যদি না আপনার চিকিৎসক আপনাকে ব্যায়াম করতে নিষেধ না করে সেক্ষেত্রে। ১৪. চিজ। এই সময় চিজও খেতে মানা করা হয়, কিন্তু ডাক্তাররা চিজ খেতে বলেন, পাস্তুরিত চিজ যেটা সেটা। ১৫. খাবার ও শিশুর শারীরিক গঠন। এটা একটা বড় ব্যাপার। যেমন চকলেট বা গাঢ় কালার খাবার বেশি খেলে বলে যে সন্তানের গায়ের রং কালো হবে। অন্যদিকে দুধের মতো খাবার বা হালকা রঙের যে খাবারগুলো আছে, কমলা, ভাবা হয় বাচ্চার ত্বকের রং ফর্সা হবে। আবার ভাবা যায় কাতাল মাছ খেলে শিশুর মুখ বড় হবে, পুঁটি মাছ খেলে মুখ ছোট হবে।
বোয়াল বাইন সহ কালো রঙের মাছ খেলে শিশুর মুখ ও মাছের মতো চিকন হবে আর শরীর হচ্ছে মোটা হবে। ডাবের পানি খেলে শিশুর চোখ ঘোলা হবে। এসব চরম ভুল কথা। ১৬. মেহেদি দেয়া। গর্ভবতী অবস্থায় মেহেদি দিলে অনেকে ধারণা করেন শিশুর ত্বকে শ্বেত রোগ হয়। এছাড়াও রয়েছে ১৭. পেটে সন্তান বেশি নাড়াচাড়া করলে ভাবা হয় ছেলে সন্তান হবে, আর কম সচল থাকলে সবাই ধরেই নেয় যে মেয়ে সন্তান হবে। এটা জাস্ট আধ্যাত্মিক আল্ট্রাসাউন্ড। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তানই তুলনামূলক বেশি সচল ও শক্তিশালী ছিল। ১৮. জন্মের আগে সন্তানের জন্য কিছু কিনে রাখা অনেকে অমঙ্গল ভাবেন। এটাও একটা প্রচলিত ভুল ধারণা। ১৯. গর্ভাবস্থায় টক জাতীয় খাবার খেলে গর্ভপাত হয়। কিন্তু টক জাতীয় খাবার সে সময় খাওয়া উপকারী। ২০. গর্ভাবস্থায় আনারস খেলে লেবার পেইন শুরু হয়ে যায়। গর্ভাবস্থায় আনারস খাওয়া সাধারণত নিরাপদ। আনারসে প্রচুর পানি থাকে, সে সঙ্গে থাকে ভিটামিন B6 ও ভিটামিন C। কিন্তু আমি একটা জিনিস আমি বলতে পারি না। কাহিনীটা ছিল আমার প্রথম সন্তানের সময় হসপিটালে যখন আমি 3rd দিন চেষ্টা করছি ডেলিভারির জন্য, আমাকে আনারস খেতে দেয়া হয়েছিল। সেটা কোইন্সিডেন্স ছিল নাকি ইন্টেনশনালি আমাকে খেতে দেয়া হয়েছিল সেটা আমি বলতে পারি না। ২১. গর্ভাবস্থায় খাসির মাংস খেলে বাচ্চার শরীর থেকে বাজে গন্ধ হবে। ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে মায়ের ওজন বাড়ার পাশাপাশি হার্ট রোগের ঝুঁকি, হার্টের সমস্যার ঝুঁকি বেড়ে যায়, কিন্তু গন্ধের ব্যাপারটা একেবারেই ভুল। ২২. গর্ভাবস্থায় যমজ কলা খেলে যমজ সন্তান হবে। এসব হচ্ছে আমরা আমাদের সময় ছোটকালে ভাবতাম। যমজ সন্তানের অনেক শখ ছিল একটা সময়, এখনও আছে মানুষের, কিন্তু ওইটা তখন আসলে ভাবা হতো, এখন এগুলা কার্যকর না। ২৩. গলায় জড়ানো কিছু পড়লে শিশুর জন্মের সময় গলার নাভির কর্ড পেঁচানো হবে, কিন্তু আদতের কোনো বাস্তব ভিত্তি নেই। বিশেষ করে ২য় ও ৩য় ট্রাইমেস্টারের সময় নাভির কর্ডটি শিশুর ঘাড়ে পেঁচিয়ে যেতে পারে। সে সময় গর্ভের সন্তান অনেক নাড়াচাড়া শুরু করে, এবং কিন্তু এর সাথে কোনো বাহ্যিক কোনো কারণ নেই। ২৪. সিজার এড়াতে সেলাই বা দড়ির উপর দিয়ে পা ফেলবেন না। ডেলিভারির সময় সিজার বা অপারেশন যাই হোক না কেন, সেটা দড়ির কুসংস্কারের উপর ভিত্তি করে আসলে হয় না। ২৬. গর্ভবতী নারীর শরীরে দাগ বা কালো জায়গা থাকলে ছেলে সন্তান হবে। মায়ের নাক, ঘাড়, মুখ কালো দাগ দেখা দিলে অনেকে ভাবে ছেলে সন্তান হবে, আসলে এটা কুসংস্কার। আবার মাকে যদি গর্ভাবস্থায় খুব সতেজ ও সুন্দর দেখা যায়, তখন ভাবে মেয়ে হবে। এগুলো একেবারে ভুল। এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। এসব আলোচনা হাসতে হাসতেও পরিবারের যে গর্ভবতী সদস্য আছে তার সাথেও শেয়ার করার দরকার নেই। এতে মনে সত্যিকার অর্থেই বিরূপ প্রভাব ফেলে। পরে আর কি, কেন বিরূপ প্রভাব পড়ে আমি আপনাকে ২টা কাহিনী বলি। ২টা কাহিনীর মধ্যে ১ নাম্বারটা হচ্ছে আমার প্রথম প্রেগন্যান্সিতে আমার মা, আমি মেহেদি দিতে চাইলে আমার মা আমাকে নিষেধ করলেন যে নাগের মানুষরা বলতো বাচ্চার গায়ে কী হয়, দরকার নেই। তো আমি সত্যি মিথ্যার যাচাই না করে আমি জাস্ট মেহেদি দেওয়াটা স্কিপ করে গেছি। এখন আমার ২য় প্রেগন্যান্সির সময় ঠিকই আমি দিয়েছি। তো সন্তান ভূমিষ্ঠ হবার পর তাকে যখন আমাকে দেখানো হয়, প্রথমে দেয়া হয়, আমি খেয়াল করলাম তার কপালটা হচ্ছে তার নর্মাল যে স্কিন টোন সেটার থেকে একটু ডার্ক। তখন আমার মাথায় সে আসলে মেহেদির ব্যাপারটাই ঘুরছিল। আসলে পরে জানতে পারলাম যে মেলানিন ঠিকভাবে স্প্রেড না হলে এমনটা হয়, যেটা কয়েকদিন পরেই চলে গিয়েছিল। সেটা কোনো সমস্যা ছিল না। আর কাহিনী ২ নাম্বার হচ্ছে যে আমার বড় সন্তানকে একদিন আমি হচ্ছে চুল আঁচড়ে দিচ্ছি, ভিডিও করলে আমার শাশুড়ি দেখে ঠাট্টা করছিলেন যে আগে মুরব্বিরা বলতো ১ম বছরে আর কি ১ বছর হওয়ার আগে চিরুনি দিয়ে বাচ্চার চুল আঁচড়ালে চিরুনির মতো দাঁত ফাঁকা ফাঁকা হয়। একদম যে কথা, দাঁত তো হলো সেরকম। তো আমি ২য় সন্তানের সময় আবার চুল আঁচড়াইনি। ওর চুল এমনিতেই সোজা সোজা ছিল, ওই চুল আঁচড়ানোরও দরকার পড়েনি। কিন্তু কাহিনী ঘটলো সেই একইটাই, এ বাচ্চারও দাঁতের মাঝে ছোট ছোট ফাঁকা। তো ভুল ধারণা বা কুসংস্কার যাই হোক না কেন, এসব আমরা বিশ্বাস না করলেও না, এগুলো শোনার পরে আমাদের মনে এই জিনিসগুলো ঘাপটি মেরে বসে থাকে। দেখা যায় যে কাকতালীয়ভাবে কোনো ধরনের যদি পরে মিলে যায়, তখন মনে সেই সংশয়টা রয়েই যায়। তো এসব আলোচনা না করাই ভালো। চলুন শেষ করি। আমরা বৃষ্টি দেখতে দেখতে এ পানিতে ধুয়ে যাক সব কুসংস্কার, কুচিন্তা। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত মায়েরা যত্ন নিন সবার পাশাপাশি নিজেরও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।